নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। আমরা যারা ছাদে বা টবের মাটিতে গোলাপ গাছ করি, বিশেষত যারা নতুন বাগানি, গোলাপ গাছ তাদের কাছে একটা দুশ্চিন্তার বিষয়। গোলাপ তো আমরা সকলেই ভালোবাসি এবং ভালোবাসি বলেই গোলাপ গাছগুলোকে লাগাই। শীতকালে তো তেমন যত্ন না করলেও আমরা প্রচুর ফুল পাই এবং ফুলের কোয়ালিটিও খুব ভালো থাকে। কিন্তু এই যে গরম এসে গেছে, এই গরমকালটা গোলাপ গাছের জন্য কিন্তু মোটেই ভালো সময় নয়। বিশেষত যারা নতুন বাগানি, তাদের কাছে তো অবশ্যই একটা চিন্তার বিষয় এই গরমকালটা গোলাপ গাছের জন্য। গরমকাল তো অবশ্যই চিন্তার বিষয় যখন টেম্পারেচার খুব হাই থাকে, কিন্তু তার চেয়েও বেশি চিন্তার বিষয় এই সময়টা, অর্থাৎ যখন সিজন চেঞ্জ হয়। এই মার্চ মাসটা কিন্তু গোলাপ গাছের জন্য খুব ভাইটাল সময়। কারণ এই সময় মাইটস, জাপ পোকা মানে অ্যাফিডস, এই ধরনের পোকামাকড়ের উপদ্রব এত বেড়ে যায় যে বিশেষ যত্ন না করলে গোলাপ গাছের চেহারা কিন্তু খুব ভেঙে পড়ে, পাতা সব ঝরে পড়ে যায়। যারা নতুন বাগানি তারা বুঝতেই পারেন না এত সুন্দর গোলাপ গাছগুলো কী করে নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যারা নতুন বাগানি আছেন এবং শখ করে দু চারটে গোলাপ গাছ লাগিয়েছেন, বিশেষত তাদের সমস্যাগুলোর কথা মাথায় রেখেই এই ভিডিও করা। আমি চেষ্টা করব সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার। টোটাল কেয়ার, অর্থাৎ গরমকালে আমরা কিভাবে গোলাপ গাছের যত্ন নেব এবং গোলাপ গাছের কিভাবে যত্ন নিলে আমরা সারা বছর ফুল পাবো, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, মাঝপথে ছেড়ে চলে যাবেন না বা স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্য আপনার কিন্তু অজানা থেকে যাবে। এই গরমকালটা কিন্তু গোলাপ গাছের জন্য উপযুক্ত সময় নয়, কিন্তু সময় না হলেও আমাদের গাছগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাই আমাদের বিশেষ যত্ন অবশ্যই নিতে হবে। এই গরমে গোলাপ গাছের মূল সমস্যা হলো জল সংরক্ষণ, অর্থাৎ গোলাপ গাছের ভিতরে ময়শ্চারাইজার ঠিকঠাক যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে কিন্তু গোলাপ গাছের কোনো অসুবিধা হবে না। তাই সেই ময়শ্চারাইজার অর্থাৎ আর্দ্রতা যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে গরমকালে গোলাপ গাছকে অবশ্যই স্নান করাতে হবে। সম্ভব হলে দিনে দুবার, ভোরবেলার দিকে একবার আর সন্ধ্যের ঠিক আগে একবার। যদি আমরা এই দুবার খুব সুন্দরভাবে গোলাপ গাছকে স্নান করিয়ে দিতে পারি, তাহলে গোলাপ গাছ যেরকম তরতাজা থাকবে, সেই রকম বিভিন্ন পোকামাকড়ের হাত থেকেও কিন্তু গোলাপ গাছ অনেকাংশে দূরে থাকবে। তাই গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহের দিনে আমরা গোলাপ গাছকে অবশ্যই স্নান করাবো, সম্ভব হলে দুবার। আর যদি খুব ব্যস্ত থাকি, আমরা সময় যদি না পাই, তবে অবশ্যই কিন্তু একবার আমাদের স্নান করাতেই হবে। এবারে বলি শেডের কথা, অর্থাৎ ছায়াযুক্ত জায়গার কথা। যদি সম্ভব হয়, আপনাদের গাছগুলিকে এমন জায়গায় রাখবেন যাতে 12টা বা 1টার পর থেকে আর রোদ্দুর না পায়, অর্থাৎ একটু ছায়াযুক্ত জায়গায়। তাহলে গোলাপ গাছ এই প্রচণ্ড গরমকালে ভালো থাকবে। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে রোদ্দুরেই রাখুন, কিন্তু শাওয়ারিং অর্থাৎ স্নানটা যেন কখনোই বাদ না পড়ে। রোদ্দুরে রাখলে গাছ একটু অন্যরকম হয় ঠিকই, কিন্তু গাছ কিন্তু খুব হেলদি থাকে। পাতাগুলো একটু ফ্যাকাশে হতে পারে বা সামান্য পোড়াভাবও আসতে পারে, কিন্তু গাছ খুব শক্ত সামর্থ্য হয়, এটা কিন্তু প্রমাণিত। তাই গ্রীষ্মকালের প্রচণ্ড গরমের দিনেও গোলাপ গাছকে যদি আপনি খোলা রোদ্দুরে, খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদ্দুরের মধ্যেও রেখে দেন, তাহলে ভয়ের কোনো কারণ নেই, আপনার গোলাপ গাছ ভালোই থাকবে। প্রচণ্ড গরমের দিন হোক বা শীতকাল হোক, গোলাপ গাছের ক্ষেত্রে জল দেওয়া কিন্তু একটা বিশেষ ব্যাপার। গোলাপ গাছকে ঠিক ততটাই জল দিতে হবে যতটা প্রয়োজন। আমরা যদি বেশি জল দিয়ে ফেলি, তাহলে যেমন গোলাপ গাছের শিকড় নষ্ট হয়ে যেয়ে পাতা হলুদ হয়ে ঝরে পড়তে পারে। এই প্রচণ্ড গরমের দিনে আমরা যদি কম জল দিই, তাহলেও কিন্তু ওই একই সমস্যা হবে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। তাই আমাদেরকে বুঝে জল দিতে হবে। তবে
ওই যে গোড়া খুঁচিয়ে দেখে নেওয়া, এটা সবসময় প্রয়োজন হয় না। আপনারা যদি একটু অনুভবী হন, গোলাপ গাছের কাছাকাছি থাকেন, তাহলে বুঝতে পারবেন কখন গাছে জল দিতে হবে। এই অনুভবটা তৈরি করুন, দেখুন জল নিয়ে আর কোনো সমস্যা আপনাদের হবে না। আপনারা ঠিক বুঝে জলটা দিতে পারবেন। গরমের দিনে প্রচণ্ড সূর্যের তাপ থেকে আমাদের প্রিয় গাছগুলিকে বাঁচানোর একমাত্র উপায় হল গাছগুলির পাতা যতদূর সম্ভব বেশি রাখা, অর্থাৎ লিফি প্ল্যান্ট তৈরি করা। পাতা যত বেশি থাকবে তত আপনার গাছ সুন্দর স্বাস্থ্যবান থাকবে। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে প্রচুর পাতা আমাদের গাছগুলিতে থাকে। আমাদের গাছে যদি প্রচুর পাতা থাকে তাহলে প্রচণ্ড গরমেও আমাদের গাছগুলির খুব একটা সমস্যা হবে না। বন্ধুরা, অনেকেই ভাবেন গোলাপ গাছ শুধুমাত্র শীতকালেরই গাছ, অর্থাৎ শীতকালেই গোলাপ গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতে পারি। তা কিন্তু নয়, সারা বছরই আমরা গোলাপ গাছ থেকে ফুল পেতে পারি। তবে একথা ঠিক, শীতকালে ফুলের কোয়ালিটি যেরকম হয়, সুন্দর বড় বড় সাইজের হয়, গরমকালে কিন্তু ওই কোয়ালিটি আমরা পাই না। কিন্তু সংখ্যায় প্রচুর ফুল ফোটে, সাইজে ছোট হয়, কিন্তু তবুও আমরা অনেক ফুলই গরমকালে গোলাপ গাছের কাছ থেকে পাই। অনেকে ভাবেন গরমকালে যদি আমরা বেশি ফুল নিই তাহলে শীতকালে গাছে বেশি ফুল পাওয়া যায় না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, কিন্তু সারা বছর ফুল পাওয়ার তো একটা আনন্দ আছেই। আমি অন্তত সারা বছরই গোলাপ গাছের কাছ থেকে ফুল নিই। অনেকে গরমকালে গোলাপ গাছ থেকে ফুল নেন না, কুড়ি আসলে বা ফুল হলে সেগুলি ছেঁটে ফেলে দেন যাতে শীতকালে বেশি ফুল পাওয়া যায়। আপনারা চাইলে করতেই পারেন, কিন্তু আমি সারা বছরই গোলাপ গাছের কাছ থেকে ফুল নিই। কুড়ি আসলে সে কুড়িগুলোকে কেটে ফেলি না। তো এই সারা বছর গোলাপ গাছ থেকে আমরা যদি ফুল পেতে চাই তাহলে সারের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। সাধারণত ব্যালান্স সার, অর্থাৎ সমরেশিওর যে সারগুলো আছে সেই সারই গোলাপ গাছের জন্য আদর্শ হয়। যেমন আপনারা 15-15-15 বা এনপিকে 18-18-18, এই 18-18-18 কিন্তু একটি সুন্দর সার। একটি জলে সহজেই গুলে যায়, কিন্তু এর ভিতরে একটি বিশেষ উপাদান আছে, সেটা হলো সালফার। ইফকো কোম্পানির এই সারে আমি জানি যে সালফার আছে, অন্য কোনো কোম্পানির সারে আছে কিনা আমার জানা নেই। এই সালফার কিন্তু গাছের জন্য খুব উপকারী, একটু দামি অবশ্যই, কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা এমনি মাটিতে দেওয়ার সার যেমন 15-15-15 অথবা এনপিকে 16-16-16 এই সমস্ত সার ব্যবহার করতে পারেন। শীতকালে সাধারণত আমরা বেশি ফুল পেতে চাই, তাই শীতকালে আমরা একটু বেশি পটাশিয়ামযুক্ত সার ব্যবহার করি। কিন্তু আমরা আলোচনা করছি গরমকালের বিষয়ে। গরমকালে আমরা কিন্তু পটাশিয়ামযুক্ত সার বেশি ব্যবহার করব না। আমরা এই সমরেশিওর সার বা ফার্টিলাইজার যেগুলো আছে সেগুলোই আমরা ব্যবহার করব। তাহলে আমাদের গোলাপ গাছ হেলদি হবে এবং প্রচুর পাতাযুক্ত থাকবে। আগেই বলেছি, এখন গরমকালে গোলাপ গাছে যত পাতা থাকবে গোলাপ গাছ তত ভালো থাকবে। তাই আমরা এই সমরেশিওর সারই ব্যবহার করব। তবে বন্ধুরা, শুধুমাত্র কেমিক্যাল ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সার কিন্তু নয়, গোলাপ গাছকে সুন্দর রাখতে গেলে আমাদের অর্গানিক ফার্টিলাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। তবে বেশি চিন্তা করার কিছু নেই, আমরা মাসে অন্তত দুবার 1 মুঠো করে যদি ভার্মি কম্পোস্ট দিই প্রত্যেকটা গাছের গোড়ায় তাহলেই কিন্তু যথেষ্ট। আর মাসে অন্তত দুবার আমরা খোল জল, অর্থাৎ সর্ষের খোল ভালো করে পচিয়ে পাতলা জল করে আমরা মাসে অন্তত দুবার দেব। আর তেমন সার দেওয়ার প্রয়োজন হবে না। শীতকালে বেশি সার দিলে অসুবিধা হয় না, কিন্তু গরমকালে আমরা বেশি সার গোলাপ গাছের ক্ষেত্রে ব্যবহার করব না। এর সঙ্গেই মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু খুব জরুরি। আমরা শুধুমাত্র ম্যাক্রো এলিমেন্টস অর্থাৎ এনপিকে যে সারগুলো ব্যবহার করি, শুধু সেই সারগুলো দিলেই কিন্তু আমাদের গাছ সুন্দর হবে না। তার সঙ্গে মাসে অন্তত 2 বার আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বলি, আপনারা যদি
জলে গোলা অর্থাৎ লিকুইড যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো পাওয়া যায় সেগুলো যদি ব্যবহার করেন, গাছে স্প্রে করে দেন, তাহলে কিন্তু সুন্দর রেজাল্ট পাবেন। যে কোনো ভালো কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্টস মাসে অন্তত 2বার আপনারা গাছে স্প্রে করে দিন, তাহলে দেখবেন আপনাদের গাছ সুন্দর থাকবে। সাধারণত এই লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো 1 লিটার জলে 1 ml পরিমাণই দিতে হয়। তবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম হতে পারে, আপনারা সেটা দেখে নেবেন, সেটা দেখে নিয়ে সেই পরিমাণেই ব্যবহার করবেন। এবারে বলি ফাঙ্গিসাইড স্প্রের কথা। সাধারণত শীতকালে আমাদের তেমন ফাঙ্গাসের আক্রমণ হয় না, কিন্তু এই গরমকাল আসতে না আসতেই আমাদের গাছগুলো কিন্তু ফাঙ্গাসে আক্রান্ত হয়ে পড়ে। তাই অন্তত মাসে 2বার আমাদের গাছগুলোকে ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। এক্ষেত্রে আপনারা সাফ ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করতে পারেন, অথবা ব্যাভিস্টিন পাউডার স্প্রে করতে পারেন, অথবা ব্লাইটক্স ইউজ করতে পারেন। আপনারা যেমন হাতের কাছে পাবেন তেমনই ব্যবহার করতে পারেন, তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে ভালো হয়। একবার ব্লাইটক্স দিলেন, তার পরের বার সাফ ফাঙ্গিসাইড দিলেন, তার পরের বার ব্যাভিস্টিন দিলেন, এই রকম উল্টে পাল্টে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এক্ষেত্রে বলি, যদি সাফ পাউডার দেন তাহলে 1 লিটার জলে 1.5 গ্রাম পরিমাণ, ব্যাভিস্টিন দিলে 1 গ্রাম পরিমাণ, আর যদি ব্লাইটক্স ব্যবহার করেন তাহলেও ওই 1 থেকে 1.5 গ্রাম পরিমাণ 1 লিটার জলে ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে স্প্রে করে দিলেই হবে। এই গরম পড়তে না পড়তেই এবং গরমকালে মাইটসের আক্রমণ খুব হয়, যেটা গোলাপ গাছের প্রধান শত্রু বলে আমার মনে হয়। এই মাইটসের আক্রমণ যারা নতুন বাগানি তারা সহজে বুঝে উঠতে পারেন না, কিন্তু হঠাৎই দেখবেন গোলাপ গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা লালচে হয়ে ঝরে পড়ে যাচ্ছে। এই মাইটস এত ছোট যে আমরা খালি চোখে সাধারণত দেখতে পাই না, তাই বুঝতেও পারি না যে কিসের জন্য আমাদের গোলাপ গাছগুলো এমন হয়ে যাচ্ছে। এই মাইটসের আক্রমণ থেকে আমাদের বাঁচতে গেলে ভালো একটি মাইটস প্রতিরোধক অ্যাক্টিসাইড ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো ওবেরনের কথা। ওবেরন আমি নিজে ব্যবহার করি, ওবেরন খুব ভালো মাইটসের জন্য। 1 লিটার জলে 1 ml পরিমাণ, অর্থাৎ 1 ml মানে 20 ফোঁটা পরিমাণ ওবেরন দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে স্প্রে করে দিলেই হবে, মাসে অন্তত 2বার। আগেই বলেছি এই গরমকাল এবং ঋতু পরিবর্তনের সময় পোকামাকড়ের উপদ্রব খুব বেড়ে যায়, তাই 10 দিন অন্তর অন্তর আমাদের ভালো ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ইমিডাক্লোপিড, এই ইমিডাক্লোপিড হলো মূল ওষুধ, এর ব্র্যান্ড নেম হলো কনফিডার বা মিডিয়া, এগুলি আপনারা ব্যবহার করতে পারেন। ইমিডাক্লোপিড দিলে 1 লিটার জলে 0.5 ml, অর্থাৎ 1 লিটার জলে 10 ফোঁটা দিয়ে আপনারা স্প্রে করবেন। আর ডাইমেথয়েড 30%, এক্ষেত্রে ডাইমেথয়েড 30% হলো মূল ওষুধের নাম। এই ডাইমেথয়েড 30% ওষুধ যে কোনো নামের হতে পারে, সেটা আপনি টাবগড় নিতে পারেন বা রোগর হতে পারে। যে কোনো ওষুধ আপনারা 1 লিটার জলে 1.5 ml পরিমাণ দিয়ে মাসে অন্তত 2 থেকে 3বার, অর্থাৎ 10 দিন অন্তর অন্তর আমাদেরকে স্প্রে করতে হবে। তাহলে দেখবেন আমাদের গাছগুলো সুন্দর থাকছে, কোনো পোকামাকড় আমাদের গাছে খুব একটা আর লাগবে না। বেশি কীটনাশক আমাদের প্রয়োজন নেই, এই 2টি কীটনাশক রাখলেই আমাদের যথেষ্ট। তবে এই কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা কখনোই বারে বারে একই কীটনাশক ব্যবহার করব না, আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব। অর্থাৎ একবার যদি আমরা টাবগড় দিই তাহলে পরের বার কনফিডর দেব, এই রকম উল্টে পাল্টে যদি দিই তাহলে আমাদের সুন্দর রেজাল্ট পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, অর্থাৎ বড় হয়ে গেল, কিন্তু আশা করি সমস্ত ইনফরমেশনগুলো আমি দিতে পেরেছি। নতুন বাগানীদের জন্য ভিডিওটি নিশ্চয়ই সাহায্যকারী হবে এই আশা রাখি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কারণ একটি লাইক এই রকম ভিডিও তৈরিতে আমাকে খুব উৎসাহিত করে। আর যদি এই রকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা,
ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগান। আপনাদের গাছগুলি সুন্দর হয়ে উঠুক। ধন্যবাদ।